আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং আমি সিনথিয়া রহমান। অব্যাহত বৃষ্টি আর উজানের ঢলে দেশের 11 জেলায় ভয়ঙ্কর রূপ নিয়েছে বন্যা। কোথাও কোথাও পানি কমতে শুরু করলেও এখনও তলিয়ে আছে গ্রামের পর গ্রাম। পর্যাপ্ত খাদ্য ও সুপেয় পানির অভাবে চরম দুর্ভোগে বানভাসী মানুষ। সড়ক বিচ্ছিন্ন এলাকাগুলোতে ত্রাণ সামগ্রীর জন্য হাহাকার দেখা দিয়েছে। এদিকে ঝড়ের পূর্বাভাস সহ সব নদী বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। নুসরাত জাহান সেন্থের রিপোর্ট। ভয়ঙ্কর বন্যার কবলে দেশের 11 জেলা। আসার কথা হলো কোথাও কোথাও নামতে শুরু করেছে পানি, তবে সময়ের সঙ্গে বাড়ছে দুর্গতদের হাহাকার। শনিবার রাত থেকে চলা টানা বৃষ্টিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বেগমগঞ্জ, সেনবাগ ও সোনাইমুড়ি সহ বিভিন্ন উপজেলায় পানিতে তলিয়ে আছে ঘরবাড়ি। ভেঙে গেছে মুসাপুর ক্লোজার। জেলার প্রায় 20 লাখ মানুষ এখনো পানিবন্দী। ফেনী শহরের পানি কিছুটা কমলেও ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম এখনো যোগাযোগ বিচ্ছিন্ন। সোনাগাজী ও দাগন ভুইয়ায়ও নতুন করে পানি বাড়ছে। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী না পেয়ে মানবেতর জীবন কাটছে দুর্গতদের। আজকে একজন মারা গেছে আমার শ্বশুর, কালকে পানির জন্য ওনাকে মাটি দিতে পারি নাই, বারডেম হসপিটালে রেখে আসছি। স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি কুমিল্লার 14 উপজেলার বাসিন্দারা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বুড়িচং, নাঙ্গলকোট, 14 গ্রাম ও ব্রাহ্মণপাড়া উপজেলার অন্তত 250 গ্রাম। প্রত্যন্ত এলাকাগুলোতে ত্রাণ সহায়তা পাচ্ছে না বানভাসী মানুষ। আমাদের এখানে অনেক পানি, আমাদের খাওয়ার সমস্যা, থাকার সমস্যা, সব দিকে আমাদের সমস্যা। আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের ঢল লেগে গেছে, জায়গা নাই আমাদের যে আমরা মানুষগুলোকে জায়গা দেবো আশ্রয় কেন্দ্রতে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাসাবাড়ি ও সড়ক থেকে পানি নামতে শুরু করেছে, তবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এখনও স্বাভাবিক হয়নি আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম। বৃষ্টি না হওয়ায় মৌলভীবাজারের নদ নদীর পানি কমতে শুরু করলেও এখনও নিম্নাঞ্চলের ঘরবাড়ি পানিতে ডুবে আছে। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় বেরিয়ে আসতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। পানির কারণে গাড়ি ঘোড়া তো পাস হই না, আমরা বিজিবাদী আইরাম কিতা কর্মজীবী মানুষ, আমরা তো পানির লাগি তো আর করে বইতেও পারি না। আমাদের বসত বাড়ি সব ভাঙ্গি যাইতেছে, আমরা সমাজের মানুষ সবাই মিলে একতা হয়ে বস্তা দিচ্ছি। এদিকে ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, নোয়াখালী সহ 11 অঞ্চলের উপর দিয়ে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নুসরাত জাহান সিনথি, আরটিভি। নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। রনি, নোয়াখালীতে কি এখনো বৃষ্টি হচ্ছে কিনা, দুর্গত মানুষ কতটা কষ্টে আছে জানাবেন। ধন্যবাদ। যেমনটি আপনি জানতে চেয়েছিলেন, নোয়াখালীতে এখন বৃষ্টি হচ্ছে না, তবে সাথে জড়ো হওয়া ছিল। আর নোয়াখালীতে বন্যা দুর্গতরা সীমাহীন কষ্টে আছে। ইতিমধ্যে নোয়াখালীতে আশ্রয়ন কেন্দ্রের সংখ্যা অনেক বেড়ে গেছে। বর্তমানে নোয়াখালীতে আশ্রয়ন কেন্দ্রের সংখ্যা আছে 908টি এবং 2 লক্ষের অধিক বানবাসী মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রিত আছে। তবে আপনাকে আমি জানিয়ে রাখি, ইতিমধ্যে অনেকেই বাসাবাড়ি তাদের প্লাবিত হওয়ায় অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, জেলা শহর সহ উঁচু বিভিন্ন স্থানে তারা বাসাবাড়ি ভাড়া নিতে চাচ্ছে। সিনথিয়া, আমি আপনাকে জানিয়ে রাখি, এখানকার বন্যা দুর্গত যে মানুষগুলো শহরের একেবারে সড়কের পাশে আছে তারা কিন্তু ত্রাণ সহায়তা পাচ্ছে, কিন্তু যারা প্রত্যন্ত প্রান্তিক অঞ্চলে আছে তারা কিন্তু ত্রাণ সহায়তা পাচ্ছে না। নোয়াখালীতে ত্রাণ এবং খাবার সংকটে মানুষ হাহাকার করছে। তবে এ নিয়ে জেলা প্রশাসন জানিয়েছে যারা ত্রাণ পাচ্ছে না, ত্রাণ বঞ্চিত আছে, তাদের একটা তালিকা করা হচ্ছে। সেই তালিকা ধরে জেলা প্রশাসন প্রত্যন্ত অঞ্চলে কিন্তু ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করবে বলে জানা যায়। নোয়াখালী জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায় যে নোয়াখালীতে এই বন্যা পরিস্থিতিতে আজকে গত 24 ঘন্টায় 102 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আগামী 24 ঘন্টায়ও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমার কাছে ছিল নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ। চলমান বন্যায় 11 জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23-এ, আর ক্ষতিগ্রস্ত হয়েছে 57 লাখেরও বেশি মানুষ। দুপুরে সচিবালয়ে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য তুলে ধরেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। তিনি জানান, আক্রান্ত 11টি জেলায় 74টি উপজেলার মোট 12,38,048টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত 57,01,204 জন। পানিবন্দী ক্ষতিগ্রস্তদের জন্য মোট
৩,৮34টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে জানিয়ে তিনি বলেন, আশ্রয়কেন্দ্রগুলোতে মোট 4,69,523 জন মানুষ এবং 28,960টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবায় মোট 645টি মেডিকেল টিম চালু রয়েছে। এ পর্যন্ত মৃতের তথ্য আমরা পেয়েছি 23 জনের, যার মধ্যে কুমিল্লায় 6 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 5 জন, খাগড়াছড়ি 1 জন, নোয়াখালী 5 জন, ব্রাহ্মণবাড়িয়া 1 জন, লক্ষ্মীপুর 1 জন এবং কক্সবাজারে 3 জন। আর নিখোঁজ তথ্য রয়েছে আমাদের 2 জনের, এটি মৌলভীবাজারে। উপকূলে ঝড়ের শঙ্কা থাকায় সমুদ্র বন্দরে 3 নম্বর সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে বেড়েছে ঝড় বৃষ্টির প্রবণতা। 13 অঞ্চলে 60 কিলোমিটার বেগে হতে পারে ঝড়। আবহাওয়া পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে দেশের উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোতে পানি কমা অব্যাহত থাকার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে সার্বিকভাবে এবং সবগুলো নদীর পানি সমতলে একটু হ্রাসের দিকে রয়েছে। আজকে সকালের এবং দুপুরের তথ্য অনুযায়ী আমাদের 2টা স্টেশন বিপদসীমার উপরে রয়েছে। একটা হচ্ছে কুশিয়ারা নদীর অমরশীত পয়েন্ট, সেটা বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটা আজকের মধ্যে নেমে যাবে আমরা আশা করছি। এবং কুমিল্লার গোমতী নদী রয়েছে, সেটা বিপদসীমার 42 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটা আগামী 48 ঘন্টার মধ্যে আমরা আশা করছি বিপদসীমার নিচে নেমে আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যেন এখন মানবতার মিলন মেলায় পরিণত হয়েছে। বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী দেওয়ার পাশাপাশি শ্রম দিয়ে সহযোগিতা করতে টিএসসিতে আসছেন শিশু থেকে বয়স্করা। সামগ্রীর পাশাপাশি এ পর্যন্ত নগদ প্রায় 5 কোটি টাকা সংগ্রহ করেছেন শিক্ষার্থীরা। এদিকে আরটিভি পরিবারের সদস্যদের একদিনের বেতনের সম পরিমাণ ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে বন্যার্তদের জন্য। জহুরুল ইসলাম খানের ক্যামেরায় আরও জানাচ্ছেন AR বাদল। বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী দেওয়ার পাশাপাশি অন্যের পণ্য দিতে মানব শিকল হয়ে কাজ করছেন। হাতে হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন নির্ধারিত জায়গায়, আবার কেউ কেউ ট্রাকে সামগ্রী তুলছেন। নগদ অর্থ আর মেডিসিন ব্যতীত কোনো ত্রাণ সামগ্রী টিএসসিতে প্রবেশ করবে না। বাদবাকি সব ত্রাণ সামগ্রী সেন্টার ফিল্ডে চলে যাবে, শহীদ মিনার থেকে হাতের বামে। মানবতার এমন দৃষ্টান্ত চোখে পড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং খেলার মাঠ এলাকায়। ক্ষুদে শিশুরাও এসেছে বন্যার্তদের পাশে দাঁড়াতে। তুলে দিচ্ছেন টিফিনের টাকা। দুর্গত শিশুদের মুখে হাসি ফোটাতে নিজের প্রিয় খেলনাটিও দিয়ে দিচ্ছেন অনায়াসে। একটা বক্স বানাইছি, ওগুলোর মধ্যে আমরা লিখছি যে বন্যার্তদের সাহায্যের জন্য কিছু কালেক্ট করা হবে, ত্রাণ সংগ্রহ করা হবে। এগুলো নিয়ে আমরা বিভিন্ন বাসায় গেছি, বিভিন্ন দোকানদারের কাছে গেছি, রাস্তায় যারা পথচারী ছিল তাদের কাছে চাইছি। আমার ভাই বোনদেরকে সাহায্য করতে এসেছি এবং আমার টয়সগুলো দিয়ে দিয়েছি এবং আমার টিফিনের টাকা দিয়ে দিয়েছি। তাদেরকে টাকা দিতে আসছি কিন্তু তারা পানির মধ্যে ডুবে গেছে। তারা পানিতে ঢুকে আছে, ওদেরকে হেল্প করব। যারা বন্যার মধ্যে অনেক বিপদে আছে তাদেরকে টাকা দিতে এসেছি। এটা আমার চাইল্ডহুডের টাকা জমানো। তাদেরকে উদ্ধার করার জন্য আমাদের যে সামাজিক সংগঠনগুলো কাজ করছে তারা পর্যাপ্ত পরিমাণ ইকুইপমেন্ট পাচ্ছে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এমন উদ্যোগে ব্যাপক সাড়া মিলেছে। স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনীর সহায়তায় দুর্গত এলাকায় এসব ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। তবে সড়ক বিচ্ছিন্ন থাকায় নোয়াখালী, ফেনীর অনেক এলাকায় ত্রাণ পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। মানুষের স্রোত ওভাবে থামছে না, সবাই আসছে, এসে হচ্ছে ত্রাণ থেকে শুরু করে নগদ টাকা সবই দিয়ে যাচ্ছেন। নগদ ক্যাশ, চেক, তারপর হচ্ছে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সহ সব মিলিয়ে 5 কোটির বেশি উঠেছে। এদিকে বন্যার্তদের জন্য আরটিভি পরিবারের একদিনের বেতনের সমপরিমাণ ত্রাণ সামগ্রী সেনাবাহিনীর মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ ভাণ্ডারে জমা দেওয়া হয়েছে। রাজধানীর বনানীতে সেনাবাহিনীর সিএসডি সামরিক শাখা ত্রাণ সংগ্রহ কেন্দ্রে এসব সামগ্রী হস্তান্তর করেন আরটিভির সিও সৈয়দ আশিক রহমান। উপকরণের মধ্যে রয়েছে গুড়, চিরা, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও স্যালাইন সহ শুকনা খাবার। এছাড়াও ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে $1 লাখ অনুদান দিয়েছে চায়না রেড ক্রস সোসাইটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এগিয়ে এসেছে বন্যার্তদের সহায়তায়। 3000 প্যাকেট শুকনা খাবার ও পানি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে বিসিবি।
AR বাদল, RTV, ঢাকা। সচিবালয়ের সামনে বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেওয়া সহ কয়েকটি অভিযোগে রাজধানীর 3 থানায় করা মামলায় 375 জন আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বিকেলে তাদের সিএমএম আদালতে হাজির করা হলে বিচারক এই আদেশ দেন। সেনাবাহিনী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আনসারদের হামলায় একজন গুরুতর সহ 6 সেনা সদস্য আহত হয়। এদিকে আনসারের ছদ্মবেশে বিশৃঙ্খলা করতেই এই হামলা বলে জানিয়েছে আইন উপদেষ্টা। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। রোববার রাতে সচিবালয় এলাকায় আনসার সদস্যদের হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় রাজধানীর একাধিক থানায় মামলা হয়েছে। শাহবাগ থানায় 208 জনের সঙ্গে রয়েছে 2-3 হাজার অজ্ঞাত আসামি। পল্টন থানায় 114 জনের সঙ্গে 3-4 হাজার অজ্ঞাত আসামি। এছাড়া রমনা থানায় 98 আসামির সঙ্গে রয়েছে অজ্ঞাত 2-3 হাজার জন। তাদের মধ্যে গ্রেপ্তার হওয়া 375 জনকে আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আনসারদের হামলার ঘটনায় সেনাবাহিনী একটি বিজ্ঞপ্তি দিয়েছে, যাতে বলা হয়েছে হামলায় 6 সেনা সদস্য আহত হয়েছে, তাদের একজনের অবস্থা গুরুতর। সেনা সদস্যরা সচিবালয়ে অনুপ্রবেশকারী এবং পরবর্তীতে জীবন রক্ষায় নিরাপদ আশ্রয় প্রার্থনাকারী কিছু সংখ্যক আনসার সদস্যকে নিয়ন্ত্রণে নেয় এবং তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করে। আনসারদের হামলায় আহত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ একাধিক শিক্ষার্থী। তাদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা। এ সময় আইন উপদেষ্টা বলেন, দাবি আদায় নয় বরং বিশৃঙ্খলা করতেই আনসারের ছদ্মবেশে সচিবালয়ে গিয়েছিল দুর্বৃত্তরা। তারা বারবার আলাপ আলোচনা করে সম্মত হয়ে ফিরে গেছে এবং বারবার আমাদেরকে ঘিরে রেখেছে। তারা লাঠি তাদের স্টকে ছিল এবং আপনারা দেখছেন তারা কি মারমুখীভাবে ছাত্রদের উপর, যেই ছাত্ররা স্বৈরাচারের পতন ঘটিয়েছে, যারা আমাদের স্বপ্ন এবং আমাদের ভবিষ্যতের প্রতিভূ হিসাবে যাদের দেখি, তাদেরকে রাস্তায় ফেলে কি নির্মমভাবে মেরেছে। যে এই দেশের ছাত্র সমাজ জাগ্রত রয়েছে, কোনো ষড়যন্ত্র সফল হবে না। আনসারদের হামলায় গুরুতর আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ শঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে স্থানান্তর করা হয়। খান আলামিন, RTV, ঢাকা। প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়ে দ্রুত নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের আশেপাশে থেকে ফেসিবাদ সরকারের দোসরদের অবিলম্বে সরানোর দাবিও জানান বিএনপি মহাসচিব। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় ছাত্র জনতার বিজয়কে নস্যাতে পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বানও জানান মির্জা ফখরুল। রিপোর্ট করছেন জাহিদ রহমান। জাতীয় প্রেস ক্লাবে কাজী জাফর আহমদের নবম মৃত্যুবার্ষিকী স্মরণ সভার আয়োজন করে জাতীয় পার্টি। এতে অংশ নেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। সফল ছাত্র জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা জঞ্জাল পরিষ্কার করে সুষ্ঠু নির্বাচন। রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়াটার দিকে খুব দ্রুত যাবেন। 1,45,000 মামলা অবিলম্বে তুলে দিতে হবে। রোডম্যাপটা আমরা কিন্তু ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি, এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাইনি। অন্তর্বর্তী সরকারের কাছে দাবি আদায়ের নামে কর্মসূচি দিয়ে বিশৃঙ্খলা না করতে বঞ্চিতদের আহ্বান জানান মির্জা ফখরুল। আমরা এই প্রশাসনে এখনো সেই সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা এই ফ্যাসিবাদী সরকারকে মদত দিয়েছে, তাদেরকে সাহায্য করেছে এবং তাদের এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত থেকেছে। তাদের চেহারা আমরা আর দেখতে চাই না। যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সেই চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য। তাই জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা সবাই সতর্ক থাকবেন, এই বিষয়গুলোকে কখনই কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বন্যার্তদের সহায়তায় বিএনপির ত্রাণ গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম।
অন্যদিকে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সার হাকুক এবং ইউকের পক্ষ থেকে তারা সার্বিক সহযোগিতার কথা বলেছেন। জাহিদ রহমান, RTV, ঢাকা। 20 ঘন্টায়ও নেভেনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় লাগা আগুন। দমকল বাহিনীর 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ ঘটনায় এখন পর্যন্ত 160 জন নিখোঁজ রয়েছে বলে দাবি করেছে স্বজনরা। এর আগে রাতে ভবন থেকে 14 জনকে উদ্ধার করা হয়। রূপগঞ্জ প্রতিনিধি রুবেল মাহমুদের তথ্য ছবিতে জুবাইর রাজিনের রিপোর্টে বিস্তারিত। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ার কারখানা গত রাত 10টা থেকে পুড়ছে কারখানাটি। খবর পেয়ে রাত থেকেই ডেমরা, কাঁচপুর, আদমজি ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশনের 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে কারখানার অবকাঠামো ও ভেতরে থাকা টায়ার উৎপাদনের ধার্য পদার্থের কারণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না। ভেতরে থেমে থেমে বিস্ফোরণে কেঁপে উঠছে আশপাশের এলাকা। কারখানার ভেতরে কেউ আটকা রয়েছে কিনা তা নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। একটি টায়ারের ফ্যাক্টরি ছিল। টায়ার এবং টায়ারের কাঁচামাল, রাবার, প্লাস্টিক এই টাইপের দাহ্য পদার্থ ছিল, যার কারণে আগুনটা চতুর্দিকে এই ফ্যাক্টরির ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত আমরা সর্বমোট 14 জনকে উদ্ধার করতে পেরেছি। বাকি যাদের হিসাব তাদেরকে আমরা আগুন নেভানোর পরে সার্চ করে তদন্ত সাপেক্ষে আমরা বাকিটা বলতে পারবো। এদিকে স্বজনদের আহাজারি চলছে কারখানা এলাকায়। তাদের দাবি কারখানার ভেতরে অনেকেই আটকা পড়েছেন। স্বজনদের তথ্যের ভিত্তিতে নিখোঁজদের তালিকা করছে ফায়ার সার্ভিস। 9টার দিকে গেছিল আসিয়া দেখতে গিয়া এটার আটকাত করছে, আর বাড়ি আসতে পারেনি। আমার ছেলেরা পাইতাছি না, পুরা মেল পূজা দেখছি তখন পাইতাছি না। একটা ছেলের লগা ছিল, সেই ছেলেও নাই আর হ্যাঁ নাই। সন্ধ্যার পরের থেকে নিখোঁজ হয়েছে। আগুন লাগার পরে তার কোনো যোগাযোগ হয় নাই। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা করছে ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার মূল কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। জুবাইর রাজিন, RTV। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রূপগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM রুবেল মাহমুদ। রুবেল, আগুন কি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিনা জানাবেন, আর সে সঙ্গে হতাহতের কোনো খবর আছে কিনা জানাবেন। জি ফারিয়া, যেমনটা জানাচ্ছিলাম, আপনি জানেন যে আমরা কিন্তু সেই সকাল থেকেই আমরা এখানে কিন্তু উপস্থিত হয়েছি এবং আমরা বিভিন্ন সময়ে কিন্তু দেখছি যে আসলে একের পর এক কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু এখানে আসতেছেন এবং আগুন কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। কিন্তু এখন পর্যন্ত কিন্তু যদিও সারা দিন গতকালকে রাত্রে থেকে কিন্তু প্রায় তো 18-20 ঘন্টা যাওয়ার পরও কিন্তু তারা আগুনটা এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারেননি। তবে এইখানে দেখা যায় যে আসলে যারা স্বজনরা রয়েছেন, তবে স্বজনদের দাবি এখানে 5 থেকে 600 লোক কিন্তু এটার ভিতরে গিয়েছিল। তবে আসলে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কিন্তু বলেনি বা শিওর করে আমাদেরকে জানায়নি যে আসলে তারা কোনো মানুষজন ভিতরে পেয়েছে কিনা। তবে যারা আপনারা দেখলেন যে আমরা বিভিন্ন সময় যেই গাজী যেই কারখানাটি রয়েছে তার যে বাহিরে অবস্থান কিন্তু শত শত মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে তার যে আত্মীয় স্বজনের যে আসলে লাশটা পাবে কিনা, এই ধরনেরই কিন্তু একটি চিন্তা বা একটি আশায় কিন্তু তারা এখন যে গাজী কারখানার গেটের সামনে রয়েছে। আপনারা দেখছেন যে আসলে আমার পিছনে কিন্তু এখন পর্যন্ত এই যে আগুন জ্বলছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে ফায়ার সার্ভিসের যে ডিজি যেমন মহাপরিচালক তিনি কিন্তু এখানে এসেছেন। আসার পরে কিন্তু উনি এখান থেকে আবার চলে গেছেন, কিন্তু আসলে আমাদেরকে ওইরকম কোনো তথ্য দেয়নি। তবে এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে সর্বশেষ সংবাদ। রুবেল, আপনাকে ধন্যবাদ। হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন আজ। সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ অপশক্তি দমন করে মানবজাতির কল্যাণে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে এই ধরাধামে। ধর্মীয় ভাব গাম্ভীর্য আর পূজা অর্চনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দিনটি। দেশ ও জাতীয় কল্যাণ কামনা করেন ভক্তরা। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। সাদিয়া কানিজের রিপোর্ট। গীতাযজ্ঞের মধ্য দিয়ে শুরু হয় জন্মাষ্টমীর সকাল। মন্দিরে মন্দিরে গীতা পাঠ, কীর্তন, ঢাকঢোল, শাঁখের আওয়াজ আর উলুধ্বনির মধ্য দিয়ে চলে পূজা অর্চনা। সনাতন মতে প্রায় ৫,৫০০ বছর আগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হন। শিষ্টের পালন আর দুষ্টের দমনে ব্রতী ছিলেন শ্রীকৃষ্ণ।
তিনি বলেছেন গীতায় যে যেভাবে আমাকে উপাসনা করে আমি তাকে সেভাবে অনুগ্রহ করে থাকি। সকল মানুষ আমারই পথ অনুবর্তন করে, সকল মানুষের কথা বলেছেন। কোনো রকম যেন হানাহানি মারামারি কোনো রকমের বিশৃঙ্খল সৃষ্টি না হয়, সকলে যেন ধৈর্য ধারণ করে আমাদের এই দেশটাকে সকলেই রক্ষা করতে পারি, ভগবানের কাছে সেই প্রার্থনাটুকুই করছি। কি শান্তিপূর্ণভাবে আমরা আগায় দিতে চাই, দেশটা ভালো থাকুক, শান্তিতে থাকুক। জন্মাষ্টমী উপলক্ষে বাসাবু কালীবাড়ি মন্দিরে ভক্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি। আপনাদের হিন্দু সম্প্রদায়কে আপনারা মেরুদণ্ড সোজা করে দাঁড়ান, ইনশাআল্লাহ আপনাদের যা সম্পদ লুট হয়েছে কিছু হলেও তা আপনারা ফেরত পাবেন। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হিন্দু ধর্মাবলম্বী সহ দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ধর্মীয় মূল্যবোধকে দেশ ও জনকল্যাণে কাজে লাগাতে হবে। পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বন্ধনে নতুন প্রজন্মের জন্য একটি প্রগতিশীল ও শান্তিপূর্ণ সামাজিক ব্যবস্থা গড়ে তোলাই হোক এবারের জন্মাষ্টমীর অঙ্গীকার। হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, প্রত্যেকে নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করবে এমন দেশ গড়তে চায় সরকার। জন্মাষ্টমীর শোভাযাত্রার আগে আইন উপদেষ্টা বলেন, হিন্দু ধর্মাবলম্বীদেরকে কোনো রাজনৈতিক দল যেন খুঁটি হিসেবে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। ওখানে বৈষম্য নিষেধ, সবার ধর্মীয় অধিকার নিশ্চিত করা হয়েছে, আমাদের ধর্ম একীকৃত করা হয়েছে, কিন্তু মাইনরিটি নামে কাউকে ডাকা হয় নাই। সুব্রতদা আছেন, উনি জানেন আমাদের সংবিধানেও কাউকে মাইনরিটি বলে নাই। আপনি মাইনরিটি না, কেউ মেজরিটি না, সবাই বাংলাদেশের নাগরিক, সমান অধিকার। আমরা কোনো ধরনের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতেও কোনো ধরনের বৈষম্য এই বাংলাদেশে মেনে নেব না। আমরা সকল ধর্ম মত মিলে একটি নতুন বাংলাদেশ করার আকাঙ্ক্ষা রাখছি। বিকেলে পলাশী মোড় থেকে জন্মাষ্টমীর শোভাযাত্রা শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে যেয়ে শেষ হয়। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত ছাত্রদের পক্ষে করা হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। এদিকে আদাবর থানার হত্যা মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপের 7 ও 71 টিভির অব্যাহতি পাওয়া সাংবাদিক ফারজানা রূপা ও শাকিল আহমেদকে আবারও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে। আদাবর থানার হত্যা মামলায় রিমান্ড চেয়ে পুলিশের আবেদন মঞ্জুর করে আদালত। একই মামলায় 71 টিভির অব্যাহতি পাওয়া সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে আদালতে হাজির করে রিমান্ড চায় পুলিশ। 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গাজীপুরের গাছা থানাধীন বড়বাড়ি এলাকার রাজমিস্ত্রি মঞ্জু মিয়া হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 85 জনের নাম উল্লেখ করে আরও একটি হত্যা মামলা হয়েছে। ছেলে হত্যার বিচার দাবিতে মামলাটি দায়ের করেন মঞ্জুর বাবা মোহাম্মদ ইনসার আলী। এছাড়া মামলাটিতে শেখ হাসিনা সহ প্রথম 19 জনকে হুকুমের আসামি করা হয়েছে। মাদারীপুরেও আন্দোলনে রাজমিস্ত্রি তাওহিদ নিহতের ঘটনায় শেখ হাসিনা, মাদারীপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য নুরি আলম চৌধুরী সহ 90 জনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে। রংপুরে ছাত্র আন্দোলনে সংঘর্ষের ঘটনায় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ 451 জনের নাম উল্লেখ করে একটি মামলা ও পুলিশের গুলিতে ফল বিক্রেতা মিরাজুল ইসলাম নিহতের ঘটনায় 30 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা হয়েছে। এছাড়া পিরোজপুরে 2013 সালে এক বিএনপি কর্মীকে র্যাব পরিচয়ে গুম করার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা হয়েছে। ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন পায়ে চালিত রিকশা চালকরা। সকাল 10টার পর থেকে শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন তারা। এই অবস্থান কর্মসূচির আয়োজন করেছে বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্যজোট। এ সময় তারা ব্যাটারি চালিত রিকশাকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে সেটি নিষিদ্ধ করা সহ 7 দফা দাবি জানান। শাহবাগ মোড়ে রিকশা চালকদের অবস্থানকে কেন্দ্র করে যান চলাচল বন্ধ রয়েছে। বন্যাতুরদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য পরিবেশক, বিক্রয়
প্রতিনিধি ও ডিস্ট্রিবিউটরদের বিশেষ দিক নির্দেশনা দিয়েছেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। রোববার এক ভার্চুয়াল সভায় অতীতের মতো এই বন্যা পরিস্থিতিতেও অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি। বলেন, বন্যার্তদের জন্য সরকার অনুমোদিত বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে আর্থিক অনুদান ও ত্রাণ সামগ্রী প্রদান করা হচ্ছে। পাশাপাশি মানুষের পাশে মানুষের জন্য স্লোগানে বন্যা কবলিত এলাকাগুলোতে শুরু থেকেই উদ্ধার কার্যক্রম ও ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি চলমান রেখেছে ওয়ালটন পরিবার। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।